নমস্কার, আমি তরুণ ঘোষ। নির্বাচনের আর 15 দিন বাকি। তাই 15 দিনের মধ্যে নানান সম্ভাবনা উকিঝুঁকি বাড়ছে। কেউ বলছেন নির্বাচন হবে, কেউ বলছেন নির্বাচন হবে না, কেউ কেউ সন্দিহান, কিন্তু বুক ঠুকে কেউ বলতে পারছেন না যে নির্বাচনটা হবেই। আমি তো বলি হবে না, তবুও যদি আমি বলেছি যদি নির্বাচন যদি হয়ও, তাহলে একপক্ষীয় নির্বাচন হবে, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে নির্বাচন হবে, যে নির্বাচনের কোন রকম মান্যতা পাবে না আন্তর্জাতিক দুনিয়ায়। সেক্ষেত্রে এক ঘরে তো হচ্ছে, টিকিট নিয়েও তো এক ঘরে হয়ে গেল। বাকি রইল সারা বিশ্বের নজর এই নির্বাচনের ওপরে। এখন ইউনূস যতক্ষণ এই সিংহাসনে বসে আছেন না, জানবেন কোনো কিছুই নির্বিঘ্নে কিন্তু হবে না। তার মধ্যে একটা মেটিকুলাস ডিজাইন থাকবে। কিন্তু আমি বলেছিলাম নির্বাচনের আগে কিন্তু শুরু হয়ে যাবে এবং পরেও কিন্তু চলবে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ। তার সূত্রপাত কিন্তু শুরু হয়ে গিয়েছে। একে অপরকে গালাগাল এবং মারপিট দিয়ে শুরু হলো। নানান রকম ভিডিও আমার কাছে আসছে। যেমন এক নেতার, জামাতি নেতার একটা ভিডিও এসছে, তিনি মির্জা ফখরুলের, বিএনপি নেতা মির্জা ফখরুলের পূর্বপুরুষকে রাজাকার বলে ডেকে দিয়েছেন। তিনি বলেছেন যার পূর্বপুরুষ রাজাকার, তার মুখে রাজাকারদের কথা মানায় না। একেবারে বিএনপিকে একেবারে ঠুকে দেওয়া, মির্জা ফখরুলকে ঠুকে দেওয়া মানে বিএনপিকে ঠুকে দেওয়া, অর্থাৎ বিএনপির সঙ্গে আমাদের জামাতিদের প্রকাশ্যে একটা বিরোধ লেগে গেল। এইবারেতে কি বিএনপি চুপ করে বসে থাকবে? বিএনপিতে চুপ করে বসে থাকবে না। কিন্তু একটা জিনিস কিন্তু মাথায় রাখবেন, বিএনপি কিন্তু আবার আওয়ামী লীগ, কেউ কিন্তু একে অপরের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো কথা বলেনি। না আওয়ামী লীগ বলেছে, না বিএনপি কেউ বলেছে, মানে নেতৃত্বের কথা বলছি, কেউ কিন্তু বলেননি। সুতরাং এখানে একটা সম্ভাবনা লুকিয়ে চুরিয়ে অঙ্ক একটা থাকলেও থাকতে পারে। কি অঙ্ক আছে তা আমি জানি না। এবং কালকে আবার একটা জানা গেল, একটা দিন থেরাপির কথা গল্প বেরিয়েছে। এখন আমাদের নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেব, তিনি কোথাও ঢাকা ওই 8 আসনে বোধহয় দাঁড়িয়েছেন। হ্যাঁ, সেখানে তিনি এখন প্রচারে গেছিলেন। আর প্রচুর পচা ডিম তাকে, বা এমনি ডিম বা ভালো ডিম তাকে মারা হয়েছে। এখন মারার তারপরে দেখা যাচ্ছে একটা ডিমের বাড়ি এসে ধরা পড়লো আমাদের নাসিরুদ্দিন পাটোয়ারি, তার একেবারে মাথায়। তার ডিমের আঘাত কতটা আমি জানি না। এটা এত তুলোর শরীর, তো নুনির শরীর হয়ে গেছে। 17 মাসে খেয়ে দিয়ে মোটা হয়ে হাঁসের মাংস টাংস খেয়েছে না, সব তো মোটা সোটা হয়ে গায়ে চর্বি হয়ে গেছে। এখন ফুলের গায়ে মূর্ছা যাচ্ছে। মূর্ছা যাচ্ছে কি, তারপরে দেখলাম একটা ছবি, সেটা হচ্ছে মাথায় ব্যান্ডেজ, ডিমের গায়ে মাথায় ব্যান্ডেজ নিয়ে, তাও আবার টুপির ওপরে ব্যান্ডেজ করা হয়েছে মেটিকুলাস ডিজাইনের। আর কি কি হতে পারে? আবার একজনের দেখলাম হাতে প্লাস্টার, একজন দুজনে এরকম করে হাতটা দেখাচ্ছে। তার মানে ডিম মেরে হাত ভেঙে দিয়েছে, যা পৃথিবীতে একটা অসম্ভবের পর্যায়ে পড়ে। মানে তো ওই জন্য বলছি, ফুলের আঘাতে মূর্ছা যাচ্ছে এরা। এই যে সেখানে একজন দেখা গেল, একজন একেবারে প্রাণপাত করে তাকে আটকানোর চেষ্টা করছেন। আবার একটা ভিডিও আমি দেখে তো অবাক, আরে কিছুদিন আগে তাকেই তো একদম বোমা পাওয়া গেছে, বোমা সহ পাওয়া গেছে বলে, আওয়ামী লীগ বলে তাকেই তো ধরা হয়েছিল, ধরে হিড়ি করে তাকে পুলিশে নিয়ে যাওয়া হচ্ছে। তাকেই দেখলাম আবার নাসিরুদ্দিন পাটোয়ারিকে একেবারে মানে বুক দিয়ে আগলে রাখতে। তার মানে তিনি কি কোয়ার্টার চেঞ্জ করে ফেললেন? এই কিন্তু কোয়ার্টার চেঞ্জ করার ব্যাপারটা কিন্তু আমাদের এই বাংলায় কিন্তু আছে। এই বাংলার রাজনীতি কিন্তু ওই বাংলাতে খুব একটা কম নয়, কিন্তু আমাদের এখানে তো হিংসা হয় না। ধরুন আপনাদের ওখানে যেমন কেটে ঝুলিয়ে দিচ্ছে, পুকুরে ফেলে লাশ ভাসিয়ে দিচ্ছে, এরকম কিন্তু হয় না। আমাদের এখানে কি হয়, বা আমাদের এখানে গ্রামে গঞ্জে যে সমস্ত
আছে ধরুন সিপিএম 34 বছর রাজত্ব করেছে, 34 বছর রাজত্বে সিপিএম তো খুব কামিয়েছে, যারা যারা ছিল তারা যারা যা কামানোর কামিয়ে নিয়েছে। এই 34 বছর রাজত্বের পর যখন সেখানে তৃণমূল যখন এলো, তখন বেধড়ক পেটানি, মার মার এমন পেটাতে শুরু করলো, সব পালিয়ে গেল। কংগ্রেসের আমল থেকে যখন সিপিএম এলো, সে একই ঘটনা ঘটেছিল। পরে দেখা গেল সিপিএম কংগ্রেসের পলাতক কর্মীগুলো সব সিপিএম এর নাম লিখিয়ে আবার ফিরে এলো। আবার পরে দেখা গেল এই যে তৃণমূলের হাতে যারা মার খেয়েছিল এতদিন 34 বছরের শাসন করা সিপিএম এর, তারা সমস্ত এসে টুকটুক করে তৃণমূলের নাম ঢুকিয়ে তারা কিন্তু আবার যে যার গ্রামে ফিরে গেল এবং তৃণমূল সমর্থক হয়ে গেল। দেখুন, ক্ষমতা কোনোদিন কারোর চিরকাল থাকে না, আবার একদিন ক্ষমতার হস্তান্তর হবে। যেমন 97 সালে সম্ভবত যখন বামফ্রন্ট সরকার 77 সালে ক্ষমতায় এসছে, 97 সালে তখন 4বারের ক্ষমতা শেষ হয়ে 5বারের পঞ্চম দফা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে বামফ্রন্ট। তখন জ্যোতি বসু ডাক দিলেন যে আমরা পঞ্চম বামফ্রন্ট সরকার গড়ব, সবাই মিলে আমাদের সহযোগিতা করুন। সেই সময় একজন প্রতাপ একেবারে দুর্দণ্ড প্রতাপ একজন মন্ত্রী ছিলেন, তার নাম হচ্ছেন কলিমুদ্দিন শামস। একদিন আমি কলিমুদ্দিন শামসের বাড়ি গিয়েছি, তো রাত্রিবেলা গল্প করতে করতে কলিমুদ্দিন শামস হঠাৎ আমার বললেন যে জানো তরুণ, আমরা এই নির্বাচন নিয়ে কথা হচ্ছিল, তখন আমার বললেন আমরাও একদিন চলে যাব। আমি বললাম কি বলছেন? তখন 20 বছর রাজত্ব হয়ে গেছে, 25 বছরে পা দেবে। আমি বললাম আপনারা পঞ্চম বামফ্রন্ট সরকার গড়তে যাচ্ছেন, এই সময় আপনি বলছেন যে আমরা চলে যাব? বলে হ্যাঁ। আমি কি কোন অর্থে আপনি বলছেন? বলে ভোট হয় না একটা ওয়েবে, যেদিনকে একটা ওয়েব আসবে না সেদিনকে কোনো দল, কোনো প্রচার, কোনো মানে এ নেই, তোমার এ নেই, অর্থ নেই, তাকে দিয়ে তুমি দাবিয়ে রাখতে পারবে সেই জোয়ারে কিন্তু ভোটের যে ওয়েব থাকবে সেই ওয়েবে কিন্তু আমরা কিন্তু ভেসে যাব। উনি বলেছিলেন 1997 সালে, সেটা মানে ওনার কথাটা অক্ষরে অক্ষরে মিললেও 2011 সালে তখন এই দুনিয়ায় তিনি নেই। এরকম চিরকাল কেউ ক্ষমতায় থাকে না। এই যে মোহাম্মদ ইউনূস, তিনি যেটা ভাবছেন তিনি এই সমস্ত মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তিনি থেকে যাবেন আজীবন, তার কারণ তিনি তো নির্বাচনের দিন ঘোষণা করলো, নির্বাচনে গণনার দিন ঘোষণা করেননি এবং জয়ী বা বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণার দিনের কথাও ঘোষণা করেননি। তার মানে আবার তিনি পরবর্তীকালে বলে দিলেন যে ফল প্রকাশে দেরি হতে পারে। তার মানে যদি নির্বাচনটা হয়ও, তারপরেও উনি ফল প্রকাশ করে উনি কিন্তু সিংহাসন ছাড়বেন না। যদি মনে করেন উনি সিংহাসন ছাড়বেন, আমি বলেছিলাম দেহত্যাগ না করলে উনি পদত্যাগ করবেন না। সুতরাং আপনারা যদি মনে করেন যে নির্বাচনের একটা যে দলই জিতে, যেভাবেই হোক না মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জিতে আসুন, তিনি নির্বাচনে ফলাফল ঘোষণা করে তিনি সরকারকে হস্তান্তর করে দেবেন ক্ষমতা, একদম ভুল কথা। তিনি একেবারে ওখানে ঘেরে বসে তিনি আজন্ম যতদিন বেঁচে আছেন, হিক্কা তোলা পর্যন্ত, ততদিন কিন্তু উনি মানে রাজত্ব করে যাবেন। শেষ পর্যন্ত ওনার যে কি হবে সে তো ঈশ্বরই জানে। এখনো পর্যন্ত যা আছে সব তো ঠিকই আছে। তবে একটা বড় খবর আপনাদের দিয়ে রাখি, খুব শিগগিরই একটা বিদ্যুৎ নিয়ে আপনাদের কিন্তু বড় খবর হবে। গতকাল সারা বাংলাদেশে যেসব ঘটনা ঘটেছে এবং গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে দুইটা ঘটনা ঘটেছে, এই দুইটা ঘটনা দেখার পর আমার খুব সন্দেহ হচ্ছে আদৌ বাংলাদেশে নির্বাচন হবে। যেই ঘটনা ঘটেছে এটার জন্য মোটেও আমি ব্যক্তিগতভাবে প্রস্তুত ছিলাম না। একজন ব্যক্তি দীর্ঘ 17 বছর প্রবাস জীবন শেষে বাংলাদেশে এসেছেন রাজনীতি করবার জন্য, প্রধানমন্ত্রী হবার জন্য। তাকে কেন্দ্র করে যদি এমন ভাবে নোংরামি করা হয়, বেচারা কোথায় যাবে, কার কাছে যাবে আপনারা বলেন তো? আপনাদের কি একটু মায়া দয়া হচ্ছে না? একটু মায়া দয়া রেখে তার উপর একটু রহমত নাজিল করার চেষ্টা করেন। প্রেসারের মধ্যে রাখলে থাকতে পারবেন না তো, তিনি তো ফিরে যাবেন লন্ডনে, তার আপন ঠিকানায়। আমি কার কথা বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, জনাব তারেক রহমান। গতকাল টাইমস ম্যাগাজিনে তাকে নিয়ে একটা দীর্ঘ লম্বা সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। টাইমস ম্যাগাজিনের সাক্ষাৎকার বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কখনো ভালো কোনো বার্তা বয়ে আনে না। ইতিপূর্বে যেসব শাসক বা যেসব
প্রধানমন্ত্রী কিংবা যেসব বৃহৎ রাজনৈতিক দলের নেতা যারা ক্ষমতায় ছিল কিংবা ক্ষমতায় যাবার একটা বিশাল পথ উন্মুক্ত হয়েছিল, তারা কিন্তু সবটুকু হারিয়ে ফেলেছে। অর্থাৎ টাইমস ম্যাগাজিন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কখনো ভালো কিছু বই আনে না। টাইমস ম্যাগাজিনের হেডলাইনে লেখা হয়েছে বাংলাদেশ ইজ প্রডিগ্যাল সন। আপনারা কি জানেন প্রডিগ্যাল শব্দের অর্থ কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে জিজ্ঞেস করেছিলাম, অপব্যয়ী, বেপরোয়া খরচকারী বা অমিতব্যয়ী এটি এমন কাউকে বা কিছুকে বোঝায় যে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করে বা সম্পদ অত্যন্ত বেপরোয়াভাবে খরচ করে নষ্ট করে। অর্থাৎ তারেক রহমানকে অর্থ ব্যয়কারী, অপব্যয়কারী হিসেবে আখ্যা দিয়েছে টাইমস অফ ম্যাগাজিন। এখানে তাকে খাম্বা হিসেবেও ব্যাখ্যা দেওয়া হয়েছে। যাই হোক, এটা আমি বলতে চাচ্ছি না, এটা ভিন্ন প্রসঙ্গ। যে প্রসঙ্গ মূলত গতকাল শেরপুর জেলায় জামাত এবং বিএনপির সংঘর্ষের ফলে একজন হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সে আবার উপজেলা জামাতের সাধারণ সম্পাদক কিংবা সভাপতি। সেই উপজেলার নাম হচ্ছে শ্রীবর্দী উপজেলা। এই ঘটনাকে কেন্দ্র করে শেরপুর 3 আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী রুবেল তার নাম, তাকে জামাত কিডন্যাপ করে নিয়ে গেছে। এখনো জামাত ক্ষমতায় আসেনি। বিএনপি সর্ববৃহৎ রাজনৈতিক দল, বিএনপির মনোনীত একজন সংসদ সদস্য প্রার্থীকে জামাত কিডন্যাপ করে নিয়ে গেছে সেই জামাত নেতা হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে। 5 আগস্টের পর থেকে বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ইভেন সমসাময়িক যে ঘটনাটা আপনারা যদি দেখেন, সাদ্দাম ছাত্রলীগের সভাপতি বাগেরহাট সদর উপজেলা, তার স্ত্রী সন্তান হত্যাকাণ্ডের শিকার হলো, অর্থাৎ আত্মহত্যা করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে কোনো বিক্ষোভ হয়েছে? দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে জামাত শিবির কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোনো মিছিল, মিটিং, সংগ্রাম, সমাবেশ হয়েছে? হয়নি। আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছে গত 5 আগস্টের পর থেকে। জামাত কিংবা ডাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ কিংবা হোয়াটএভার যে কোনো সংগঠন কোনো সেভাবে মিছিল, মিটিং করেছে? ডাকসুর ব্যানারে কখনো দেখেছেন একটা বিক্ষোভ সমাবেশ হয়েছে? হয়নি। ইভেন ছাত্র দলের নেতা সৌম্য হত্যার কারণে কিন্তু ডাকসু তাদের অফিসিয়ালি কোনো সংগ্রাম, সমাবেশ, সভা, মিছিল, মিটিং কিচ্ছু করেনি। অথচ জামাতের একটা নেতা হত্যাকাণ্ডের শিকার হলো। তার ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব মিছিল হয়েছে, যেসব স্লোগান দেওয়া হয়েছে, এইটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি জানি না তারেক রহমান এই স্লোগানগুলো দেখেছেন কিনা, এই ভিডিওগুলো তিনি দেখেছেন কিনা। যদি দেখে থাকেন তবে আমার মনে হয় তাকে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। কিছুদিন পূর্বে তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দেওয়া হলো 1 2 3 4 তারেক রহমানের। গতকাল রাতে স্লোগান দেওয়া হচ্ছে আই হ্যাভ এ প্ল্যান, মানুষ মারার প্ল্যান। আপনারাই দেখেন স্লোগানগুলো, আমি কি বলবো, আপনারা দেখেন, ভিডিওগুলো দেখেন। তারেকের গদিতে আগুন জ্বালো একসাথে, আই তারেক দেখা যা, আই সেরে তোর বাপেরা। তারেক রহমান বাংলাদেশে ফিরেই 300 ফিটের সেই জন্য সবাই বলেছিল আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানকে কেন্দ্র করে আজকে ডাকসু স্লোগান দিচ্ছে, কয়টা খুনের প্ল্যান আছে খাম্বা তারেক তোর কাছে। এরপর দেখেন আরেক স্লোগান হচ্ছে, তারেক জিয়ার অনেক গুণ, প্ল্যান করে মানুষ খুন। এই 3টা মিছিলে যে কয়েকটা স্লোগান আপনারা শুনলেন, এটা কি কোনো স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হতে পারে? রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে, নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে জামাতের সেই নেতা হত্যাকাণ্ডের শিকার হয়েছে। যদি ভেবে থাকেন তাকে বিএনপি হত্যা করেছে, সেটা আপনাদের ভুল ধারণা। দেখেন, আমি এর আগেও বলেছি, আবারও বলতেছি, হাদিকে হত্যা করেছে জামাত। হাদিকে হত্যা করে এই বিষয়টাকে ক্যাশ করে নির্বাচন বানচাল করার একটা ব্যাপক প্রচেষ্টা চালিয়েছিল জামাত। কিন্তু তারেক রহমান দেশে ফিরে আসাতে সেই ইস্যুটা ধামাচাপা পড়ে গেছে, কারণ মিডিয়া ফোকাসড সবকিছু নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছেন তারেক রহমান। কারণ তিনি দীর্ঘ 17 বছর দেশের বাইরে ছিলেন। দেশে আসার পরে মিডিয়া স্বভাবতই তাকে নিয়ে লাফালাফি শুরু করে দিয়েছে। আর বাংলাদেশের মিডিয়া তো স্বভাবগতভাবে 2 নাম্বার, তাদের বৈশিষ্ট্য হচ্ছে গিয়া চামচামি করা, তেলবাজি করা। যখন যে সরকার ক্ষমতায় আসে কিংবা যার ক্ষমতায় আসার সম্ভাবনা সৃষ্টি হয়, তারাই চামবাজি করে। প্রথম হলো ডেইলি স্টারের মতো পত্রিকা, যেখানে তারেক রহমানের চামচামি করতেছে, বাকি সব পত্রিকা করবে, এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। সুতরাং তারেক রহমানের চামচামি করতে গিয়ে পত্রিকা হাদি ইস্যুকে হারিয়ে ফেলেছে, হাদি ইস্যু হারিয়ে গেছে পত্রিকা থেকে। এটা জামাত কোনোভাবে পজিটিভলি নেয় নাই, যার কারণে পুনরায় তারা জামাতের নেতাকে হত্যা করে এটাকে ক্যাশ করে ইস্যু বানিয়ে তারা নির্বাচন বানচাল করতে চায়। এখন অনেকে বলতে পারেন জামাত তো তাদের নিয়ন্ত্রণ সবকিছু নিয়েছে, তারা কেন নির্বাচন চাচ্ছে না? ডিপ স্টেট তাদের পাশে, মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে নতুন ভাবে বন্ধু বানাতে চায়। দেখেন, ক্ষমতা ছাড়াই যদি রাষ্ট্রের সর্বোচ্চ পাওয়ার এক্সারসাইজ করা যায়, রাষ্ট্রের সবটুকু নিয়ন্ত্রণ হাতের তালুতে সীমাবদ্ধ রাখা যায়, সেক্ষেত্রে নির্বাচন করে ভোটের মাধ্যমে ক্ষমতা নেওয়া, প্রেসারে নেওয়া কিংবা একটা রিস্ক নেওয়া কোনো প্রয়োজন আছে? সুতরাং জামাত চাইছে না বাংলাদেশে ইলেকশন হোক।
আর ইলেকশন হলেও হা ভোট না ভোটের ভিত্তিতে কি হতে পারে সেটা আমি গত ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। এখন আপনারা বুঝতে পারছেন তারেক রহমানের উপর কি ধরনের প্রেসার আসতে পারে। আমার কেন জানি মনে হচ্ছে তারেক রহমানের বিরুদ্ধে যে মামলাগুলো ছিল, বিশেষ করে 21 আগস্ট গ্রেনেড হামলা, এছাড়াও আরো যতগুলো মামলা ছিল, প্রত্যেকটা মামলা আমার হয়তোবা মনে হচ্ছে এগুলো আবার নতুন করে ফাইল খোলা হবে। যদি 12 ফেব্রুয়ারি ইলেকশন কোনো কারণে না হয়, আপনারা নিশ্চিত থাকেন তারেক রহমানকে জেলে ভরবে সুদখোর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, এবং এখানে জামাত সর্বোচ্চ সমর্থন দেবে। সুতরাং এই অবস্থায় যদি 12 ফেব্রুয়ারি নির্বাচন না হয়, তবে তারেক রহমানকে বাধ্য হয়ে আওয়ামী লীগের সাথে সমঝোতার মধ্যে আসতে হবে, অন্যথায় তারেক রহমান বাঁচতে পারবে না। তারেক রহমান কিন্তু দেশ ত্যাগ করতে পারবে না। ইমিগ্রেশনে আমার মনে হয় তাকে যাইতে দেবে, বলবে সরি স্যার আপনি যাইতে পারবেন না, সরকারের নিষেধ আছে। আমার সবকিছু মানে পরিস্থিতি, প্রেক্ষাপট, পরিবেশ সবকিছু দেখে মনে হচ্ছে নির্বাচন 12 ফেব্রুয়ারি হচ্ছে না। আর যদি নির্বাচন হয়েও যায়, সেক্ষেত্রে তারেক রহমান যদি তার দল যদি ভোটের মাধ্যমে জয়ীও হয়, সেক্ষেত্রেও তারা মসনদে বসতে পারবে না, কারণ হা ভোটকে জয়যুক্ত করা হবে। যদি কোনোভাবে বিএনপি ক্ষমতায় আসে কিংবা ভোটের মাধ্যমে জিতে যায়, সেক্ষেত্রে আপনারা নিশ্চিত থাকেন হা ভোটকে জয়যুক্ত করা হবে। অর্থাৎ হা ভোটকে জয়যুক্ত করে বিএনপির ক্ষমতার মসনদে বসার যে মনোবাসনা, সেটাকে পেরেক মেরে দেবে সুদখোর মোহাম্মদ ইউনূস। তাদের ABCDEFG সব প্ল্যান সাজানো আছে, শুধু এক্সিকিউশনের একটা সময় যারা অপেক্ষা করতেছে, যে কোনো সময় সেগুলো এক্সিকিউট করবে। সেটা 12 ফেব্রুয়ারির আগে হতে পারে, পরে হতে পারে। এমন হতে পারে 12 ফেব্রুয়ারির আগে একজন প্রথম সারির নেতাকে তারা হত্যা করবে। দেখেন নাসিরউদ্দিন পাটোয়ারি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, উনি ভারতীয় প্ল্যান নিয়ে বাংলাদেশে এসেছে, সবাই সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে অংশ নিই। বুঝতে পারছেন কি হচ্ছে, খেলাটা কোথায় যাচ্ছে? এনসিপির একটা তথাকথিত বুদ্ধিজীবী আছে SM মুস্তাফিজ, তার স্ট্যাটাসটা দেখেন, তারেক রহমান খুনি, বিএনপি খুনি, এই জানোয়ার গুলো একজন জলজান্ত মানুষকে কুপিয়ে মেরে ফেললো শুধুমাত্র প্রতিপক্ষ দল দেখে, এদেরকে আর কোন ছাড় নয়। এর আগে যে এতগুলা মানুষকে হত্যা করা হলো, তখন এদের সেই বিবেক কোথায় ছিল? তখন এদের সেই দর্পণ কোথায় ছিল? ছিল না। কারণ এখন এগুলো তো সব সাজানো নাটক, এগুলো মাত্র তো শুরু। তারেক রহমান বুঝতেই পারছে না তার উপর দিয়ে কি যাবে। জাস্ট ওয়েট এন্ড সি। ভাইয়ার প্রধানমন্ত্রী হবার স্বপ্ন আমার মনে হয় না পূরণ হচ্ছে। আর যদিও ভাইয়া প্রধানমন্ত্রী হয়, সেক্ষেত্রে ভাইয়া যে বেশি দিন থাকতে পারবে না, এটা মোটামুটি আমরা বুঝে গিয়েছি। এবং এটাও মাথায় রাখবেন, টাইমস ম্যাগাজিন যাকে নিয়ে সংবাদ প্রকাশ করে তার ভবিষ্যৎ খুব একটা ভালো হয় না, এটা ইতিহাস বলে, আমার কথা না। এবং এটাও মাথায় রাখবেন, যে নির্বাচনে স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ অংশ নেয়নি, সেই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে কখনো দীর্ঘমেয়াদে টিকতে পারেনি। লাথিউষ্ট মেরে সেই সরকারকে ক্ষমতা থেকে সরানো হয়েছে। এটা হচ্ছে রাজনৈতিক বাস্তবতা, এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসের কথা। বাংলাদেশের ইতিহাস এটাই বলতেছে। তারেক রহমানকে কেন্দ্র করে যে ধরনের স্লোগান হচ্ছে, এটা আরো মেসিভ আকার ধারণ করবে, এবং একটা সময় তারেক রহমান আমার মনে হয় না তিনি বাংলাদেশের রাজনীতিতে সার্ভাইভ করতে পারবেন। যদি বিএনপির প্রথম সারি কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়, তারেক রহমান ছাড়াও বিএনপি নিশ্চিত থাকেন অনেকটা হুমকির মধ্যে পড়ে যাবে। বিএনপি অনেকটা পিছিয়ে যাবে, কারণ তারা রাজপথে লড়াই সংগ্রাম করা কোনো দল না, সেনা ছাউনি থেকে গড়ে ওঠা একটা দল। সময়ের বিবর্তনে, কালের বিবর্তনে আওয়ামী লীগের বিভিন্ন সুযোগ সুবিধার কারণে তারা একটা স্টেবল অবস্থানে আসতে পেরেছে। কিন্তু এই মুহূর্তে তারেক রহমান যদি কোনো কারণে গ্রেফতার হয়, আমি জানি হবে না, বাট যদি কোনো কারণে হয়, বলা তো যায় না, রাজনীতি তো যে কোনো সময় যে কোনো পরিস্থিতি হতে পারে, সেক্ষেত্রে বিএনপি শেষ।